ইভিনিং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এনসিইআরটি ফিজিক্সের লজ অফ মোশন চ্যাপ্টার থেকে আলোচনা করব। আমরা চেষ্টা করব যে দুভাবে দুটো জাস্ট এপিসোডে আমরা এই পুরো কনসেপ্টটাকে শেষ করি। সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু প্রেজেন্টেশন করব, সেই কারণে বিশাল কিছু ডিটেলস আমরা এই প্রেজেন্টেশনগুলো আলোচনা করবো না, বাট ইউ উইল গেট দ্য ওভারভিউ অলসো। সো লেটস স্টার্ট ইট। সো প্রথমেই আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে যে লজ অফ মোশনের প্রথম শুরু করেছিলেন হচ্ছে অ্যারিস্টটল। তিনি একজন গ্রিক ফিলোসফিস্ট ছিলেন। তার বক্তব্য ছিল যে কোনো একটা বস্তুকে নড়াতে গেলে আমাদের বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু প্রথম লজ অফ মোশনটা আসে, এবং এই কনসেপ্টটাকে ভুল প্রমাণ করতে 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 আজকের লজ অফ মোশনটা মানে নিউটন সেকেন্ড ল, থার্ড ল যেগুলি, সেগুলো কিন্তু আস্তে আস্তে ইভলভ হয়। নেক্সট যে ভদ্রলোক আসেন তিনি গ্যালিলিও। উনি একটা জিনিস বলেন যে না, ব্যাপারটা সেরকম নয় যে আপনাকে যে বস্তু কোনো একটা বস্তু, যে কোনো একটা বস্তু, সেই বস্তুটাকে আপনাকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলে তবেই বস্তুটা নড়বে, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে এর একটা, আপনি যদি ধরুন কোনো একটা বস্তু মুভমেন্ট করছে, অলরেডি একটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে, সেই বস্তুতে আপনার কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার নেই। দ্য ফ্রিকশন, যেটা ঘর্ষণ এর সারফেস বরাবর তৈরি হচ্ছে, সেই ফ্রিকশনই একে একটা ইন্টারনাল ফোর্স জেনারেট করে দেয়, যে কারণে এ সামনের দিকে এগিয়ে যায়। বাট প্রোভাইডেড কি এ ইউনিফর্ম ভেলোসিটিতে যায়। ইউনিফর্ম ভেলোসিটি মানে এর ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তো এই ছিল হচ্ছে যে গ্যালিলিওর কনসেপ্ট, এবং গ্যালিলিও সেই কনসেপ্ট থেকে বেস্ট করে গ্যালিলিও একটা শব্দ তৈরি করেন, ইনার্শিয়া। ইনার্শিয়া মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি জাড্য। জিনিসটা হচ্ছে যে উই ডু নট ওয়ান্ট টু চেঞ্জ, আমরা আমাদের যে কন্ডিশন, সেই কন্ডিশন থেকে যদি আমরা পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে আমাদের বডি যেমন একটা রেজিস্ট করে, সেরকম কোনো একটা বস্তুকে যদি আমরা তার কন্ডিশন থেকে পরিবর্তন করার চেষ্টা করি, সেই বস্তুটাও কিন্তু একটা রেজিস্ট তৈরি করে। সেই যদি স্থির বস্তু থাকে, আমরা যদি স্থির বস্তুটাকে টেনে সামনের দিকে নড়ানোর চেষ্টা করি, তাহলে স্থির বস্তুটা একটা ট্রাই টু রেজিস্ট, সেই যে অ্যামাউন্ট অফ রেজিস্ট, সেই রেজিস্ট্রেশনটাকেই, যে ফোর্স, যে রেজিস্ট্যান্স ফোর্স, সেই রেজিস্ট্যান্স ফোর্সটাকেই আমরা বলে থাকি হচ্ছে যে ইনার্শিয়া। এটা হচ্ছে গ্যালিলিওর কনসেপ্ট ছিল। তো উনি বলেছিলেন দ্য স্টেট অফ রেস্ট অ্যান্ড দ্য স্টেট অফ ইউনিফর্ম মোশনস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি আর ইকুয়াল। এটা একটা প্রমাণ আমরা এক্ষুনি করবো। আর একটা জাস্ট ছোট্ট জিনিস এখানে মনে রাখবেন, হাউএভার ইফ দেয়ার আর নো ফ্রিকশন দ্য বল উড নট কন্টিনিউ টু মুভ, যেটা আমি বারবার বলেছিলাম। তো এরপরে আমরা একটা জিনিস বলেছিলাম যে ধরুন এখানে একটা বস্তুতে আমরা এই একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা এর ফোর্স দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি, এবং তার জন্য একটা ফ্রিকশন ঘর্ষণ যেটা সারফেসের সঙ্গে তৈরি হয়, সেই ফ্রিকশনটা যে সারফেস বরাবর তৈরি হয়েছে মাইনাস এস, তাহলে নেট ফোর্স হচ্ছে এফ মাইনাস এফ। এখনো আমরা সেকেন্ড ল আসেনি, বাট জাস্ট প্রমাণের জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি। এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ, ওর ধরুন রেস্টে আছে কন্ডিশন, তাহলে অ্যাক্সিলারেশন শুড বি ইকুয়াল টু জিরো। অ্যাক্সিলারেশন যদি জিরো হয়, দ্যাট মিনস দ্যার ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই অন দ্যাট, এই যে নেট ফোর্স, সেই নেট ফোর্সটা কিন্তু জিরো। দ্যাট মিনস যদি নেট ফোর্স জিরো হয়, তাহলে তার একটা জিনিস যে এক্সটার্নাল ফোর্স এফ মাইনাস এফ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এক্সটার্নাল ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু ইউর ইন্টারনাল ফোর্স। দ্যাট মিনস যে আমাদের কাছে কোনো বাইরের ফোর্স কিন্তু কাজ করছে না, যা ফোর্স কাজ করছে সেটাই হচ্ছে যে ঘর্ষণের ফোর্স। সেকেন্ড হচ্ছে আমরা একটা ইউনিফর্ম ভেলোসিটিতে যদি যাই, যেখানে আমাদের ইউ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, সেখানেও যদি আমরা এই জিনিসটা করি, আপনারা পরবর্তীকালে একটা ছোট্ট জিনিস জানবেন, যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, তার যদি আমি ডেরিভেটিভ নিই ডি বাই ডিটি ইকুয়াল টু জিরো, দ্যাট শুড বি ইকুয়াল টু অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশন জিরো হয়ে যাবে না, এগেইন দ্য সেম কন্ডিশন। তার এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট করে বোঝা যায়, রেস্ট কন্ডিশনে এবং ইউনিফর্ম, একটা জিনিস খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে রেস্ট কন্ডিশন এবং ইউনিফর্ম মোশন কন্ডিশন, এই দুটো কন্ডিশনে পার্টিকেলের ভেলোসিটি বা পার্টিকেলের মোশনের যে মুভমেন্ট, সেই মোশনের মুভমেন্ট আইডিয়ালি কোনো চেঞ্জ নেই, পার্টিকেলের উপরে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। নেক্সট যে জিনিসটা আমরা যেটা অলরেডি বলেছি, যেটা হচ্ছে যে ইনার্শিয়া ইজ অ্যাকচুয়ালি দ্য রেজিস্ট্যান্স টু চেঞ্জ। এটা গ্যালিলিওর ডেফিনিশন ছিল যে আমার একটা পার্টিকেল আছে, পার্টিকেলটা কোনো কিছু রেজিস্ট্যান্স যতটা করবে, যে আমি ওকে টেনে সরাতে গেলে এ যতটা বাধা দেবে, কিংবা একটা পার্টিকেল মুভমেন্টের সামনের দিকে আসছে, আমি তাকে আটকাতে গেলে, আমি তার ভেলোসিটিটাকে আটকে দিচ্ছি, পার্টিকেলের মুভমেন্টটাকে আটকে দিচ্ছি, তাহলে এ আমার উপরে যতটা ফোর্স এক্সার্ট করবে বা যতটা এর পরিবর্তন হতে চাইবে না, সেটাই হচ্ছে ইনার্শিয়া।
সো এই জিনিসটাই নিয়ে এলেন ফার্স্ট নিউটন এটাকে ম্যাথামেটিক্যালি একটা আইডিয়া দিলেন। উনি বললেন everybody continues to be its state of rest of uniform motion in a straight line unless compelled by some external force to act otherwise। তার মানে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে সে স্থির অবস্থাতেই থাকবে, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকলে সে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে, আনলেস যতক্ষণ না পর্যন্ত আমি কি করছি, যতক্ষণ না পর্যন্ত আমি বাইরে থেকে কোনো ফোর্স এর উপরে দিচ্ছে। তার মানে কোনো বস্তুর উপরে যদি আমি ফোর্স না দিই তাহলে এর যা স্টেট অফ মোশন, এই স্টেট অফ মোশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এরপরে কি বলছি যে ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স অন এ বডি ইজ জিরো ইটস অ্যাক্সিলারেশন ইজ জিরো। তার মানে কোনো বস্তু ত্বরণ বা অ্যাক্সিলারেশন পেতে গেলে তার উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যেগুলো প্রুভ আমরা সেকেন্ড ল সময় করবো। বাট এই জিনিসগুলোর একটা আমি বলতে পারি ফার্স্ট ল হচ্ছে কনসিকোয়েন্সেস। অ্যাক্সিলারেশন ক্যান বি নন জিরো অনলি ইফ দেয়ার ইজ এ নেট এক্সটার্নাল ফোর্স। মানে এই শব্দটাকেই গড়িয়ে যেখানে আমি নেট এক্সটার্নাল ফোর্স তখনই দেবো যখন ওই বস্তুটার কোনো কিছু মুভমেন্ট হবে। যতক্ষণ পর্যন্ত আমি নেট এক্সটার্নাল ফোর্স দেবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু বস্তুটা ইদার একটা স্টেট কন্ডিশনে স্টেট বা রেস্ট কন্ডিশনে থাকলে রেস্ট কন্ডিশনে থাকবে, আর যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভমেন্ট হয় তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতেই কিন্তু তার মুভমেন্ট। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ভেলোসিটি কনস্ট্যান্ট। কারণ টি ইকুয়াল টু 0 সেকেন্ডে আমার যদি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়, টি ইকুয়াল টু 30 সেকেন্ডেও আমার কাছে ভেলোসিটি হচ্ছে কিন্তু 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমার ভেলোসিটিটা হচ্ছে ইউনিফর্ম। এবার আসি যে অ্যাকচুয়ালি আমরা যে ইনার্শিয়া শব্দটা বলি, ইনার্শিয়া অ্যাকচুয়ালি আমরা মানেটা কি বোঝেন? দেখুন, আপনারা আস্তে আস্তে যখন সেকেন্ড ল করবেন তখন একটা জিনিস জানবেন যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ধরুন আমার কাছে দুটো ফোর্স আছে, F1 ইকুয়াল টু F1, মানে দুটো বস্তু আছে, দুটো বস্তুতেই আমি F1 ফোর্স ক্রিয়েট করছি। এর মাস আমার কাছে M1, এর মাস হচ্ছে M2। এ অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে A1, এ অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে A2। তাহলে যেহেতু দুটোর ফোর্স সমান, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখুন M1 ইকুয়াল টু M2 A2। এইটা যখন আমি করছি তখন A ইজ প্রপোর্শনাল টু 1/m। একটা জিনিস বোঝা যাচ্ছে যে বস্তু যত বেশি ভারী হয় সেই বস্তুর স্টেট অফ মোশন থেকে চেঞ্জ করতে তত বেশি ফোর্স জেনারেট করতে পারে। বুঝতে পারলেন? যে ধরুন আমার কাছে 10 কেজি ওজনের একটা বস্তু আছে এবং আমার কাছে 100 কেজি ওজনের একটা বস্তু আছে। আমার 10 কেজি ওজনের বস্তুটাকে নড়াতে যত ফোর্স ব্যবহার করতে হবে, 100 কেজি ওজনের বস্তুটাকে নড়াতে তার প্রায় 10 গুণ বেশি ফোর্স ব্যবহার করতে হবে। তার মানে যখন আমি সরানোর চেষ্টা করছি তখন আইডিয়ালি কি এর যে ইনার্শিয়া, সেই ইনার্শিয়া আমি ব্রেক করছি, এর চাইছে আমি স্থির থাকি। আমি এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করে আমি এর ইনার্শিয়া ব্রেক করে সামনের দিকে আমি মুভমেন্ট করানোর চেষ্টা করছি। এর ক্ষেত্রে কি হচ্ছে, 100 কেজির ক্ষেত্রেও ব্যাপারটা সেম। কিন্তু একটা জিনিস, যখন আমার 100 কেজি তাকে আমাকে যতটা ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে, 10 কেজিকে তার 10 গুণ কম ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে। তার মানে আইডিয়ালি ইনার্শিয়া ইজ ইকুইভ্যালেন্ট, অর ইউ ক্যান সে যে ইনার্শিয়া অ্যাকচুয়ালি বস্তুটার যে মাস, সেই মাসকেই ডিনোট। তার মানে আমরা এতক্ষণ ধরে ইনার্শিয়া বলে আসছিলাম যে রেজিস্ট্যান্স টু চেঞ্জ, সেই রেজিস্ট্যান্স টু চেঞ্জ যে জিনিসটা, সেই চেঞ্জ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস। মানে ইনার্শিয়ার যদি পরিমাপ আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইনার্শিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু মাস অফ দ্যাট পার্টিকেল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে যে ফার্স্ট ল ক্ষেত্রে আমরা বারবার বলেছিলেন যে ফার্স্ট ল ক্ষেত্রে আমাদের যে নেট এক্সটার্নাল ফোর্স, সেই নেট এক্সটার্নাল ফোর্স ইজ জিরো। সেকেন্ড লর ক্ষেত্রে আমরা কি বলছি যে the second law of motion refers to the general situation when there is an external force acting on the body। তার মানে সেকেন্ড ল অফ মোশন তখনই অ্যাক্ট করবে যখন আপনার কাছে কোনো এক্সটার্নাল ফোর্স ইফ ওই পার্টিকেলটার উপরে কাজ করবে। যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কিন্তু সেকেন্ড ল অফ মোশন কাজ করবে না। মোশন বা সেকেন্ড ল অফ মোশনের চেঞ্জটা কি বলছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি। এখানে কিন্তু আমরা একটা সেকেন্ড টার্মিনোলজি নিয়ে আসলাম, মোমেন্টাম বা ভরবেগ। Momentum of a body is directly proportional to the applied force and takes place in the direction in which the force acts. Any internal forces in the system are not to be included in the second law. এই কথাটা হচ্ছে যে যখন আমরা ইউনিফর্ম ভেলোসিটি সময় যাচ্ছিলাম তখন দুটো ফোর্স কাজ করছিল। যাবার তো একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাট দ্য রিজন বিহাইন্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটা ছিল আমার কাছে ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সের ছিল জন্যেই আমার কাছে একটা সামনের দিকে, আমার ভেতরে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা ফোর্স ছিল।
এই যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ফোর্স যেটা আমার ভেতরে ছিল, সেই ফোর্সটাই হচ্ছে আমার কাছে ইন্টারনাল ফোর্স। এই ফোর্সের জন্য কিন্তু সেকেন্ড ল কাজ করবো। এবার দেখি সেকেন্ড লটাকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা কি বলেছি যে মোমেন্টামের চেঞ্জ যদি ধরুন আমি মোমেন্টাম ডিনোট করলাম এর দিয়ে, তাহলে এর যে চেঞ্জ সময়ের সাপেক্ষে এর যে চেঞ্জ, দ্যাট শুড বি ইকুইভ্যালেন্ট টু আওয়ার অ্যাপ্লাইড ফোর্স। এইখানে একটা জাস্ট ছোট্ট কথা আমি বলবো, সেটা হচ্ছে যে মোমেন্টাম শব্দটার অর্থ হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলবো হচ্ছে ভরবেগ। মোমেন্টাম মানে কি দিয়ে এখানে ডিফাইন করেছে এনসিইআরটি তে, মাস ইনটু ভেলোসিটি। কোনো একটা বস্তু, যে বস্তুটা মুভমেন্ট করছে, এবার এই মুভমেন্টটা যেটা করছে এর যদি আমি বলি এই যে মোশন হচ্ছে, এই মোশনটা কতটা মোশন হচ্ছে, যদি কোনো একক থাকতো যে ভাই আমি ধরুন একটা ছেলেটা ভ্যান চালাচ্ছে, এই যে ভ্যানটার মধ্যে কতটা মোশন আছে, সেই মোশনটা মানে এর মধ্যে কতটা গতি আছে, সেটা যদি আমার মেজার করার কোনো উপায় থাকতো, তাহলে সেই উপায়টাকে আমরা বলতাম হচ্ছে, সেই উপায়টাই হচ্ছে ভরবেগ। আমরা কি করে করি, এর মাস এবং তার ভেলোসিটি দুটো দিয়ে মাল্টিপ্লাই করি। তার কারণ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা, যখন আমরা ধরুন ওপর থেকে একটা ভারী বস্তু আর একটা খুব হালকা বস্তু, দুটো বস্তুই আমি ওপরে আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলাম, কোনো একটা মানুষের দিকে ঢিল ছুঁড়ে মারলাম, ঠিক আছে। এবার জিনিসটা হচ্ছে যে ধরুন দুটোর ক্ষেত্রে গতিবেগ একই। ফর এক্সাম্পল আমি ওপর থেকে নিচের দিকে ফেলছি, তাহলে বোথ একই অ্যাক্সিলারেশনে কাজ করবে। বাট একটা জিনিস, যদি ওপরের বস্তুটা এই নিচের ছেলেটার মাথায় পড়ে, তাহলে যতটা ক্ষতি হবে, এই নিচের বস্তুটা যদি মাথায় পড়ে তার থেকে লেস অ্যামাউন্ট ক্ষতি হবে। তার কারণ হচ্ছে একটা জিনিস এখান থেকে খুব স্পষ্ট, আপনি যদি এখান থেকে ক্যালকুলেট করেন যে দুজনের ভেলোসিটি কত হবে, v = u + gt, তাহলে দেখুন দুজনের ভেলোসিটির ক্ষেত্রে ভি কিন্তু একই হবে, সেক্ষেত্রে মাসের আমার কোনো ফ্যাক্টর আসছে না। কিন্তু যখনই আমি আবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলবো যে আমি উপর জানলা থেকে কোনো একটা লোহার রড ফেললাম, নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ছোট লোহার রড ফেললে হয়তো তার মাথাতে অল্প আঘাত করবে, কিন্তু ওপরে যদি বড় লোহার রড ফেলি তাহলে কিন্তু তার মাথা ফেটে যাবে। যেমন প্র্যাকটিক্যাল এক্সাম। তার মানে শুধুমাত্র কিন্তু দুটোর ক্ষেত্রে গতিবেগ তুমি একই, দুটোর ক্ষেত্রে আপনি যদি গতিবেগ বের করেন তাহলে v = ½ যেটা আমরা ক্যালকুলেশন করি, জি এখানে কনস্ট্যান্ট দুটোর কাছে, টি যদি একই ধরি তাহলে গতিবেগ শুধু। তাহলে একটা জিনিস, তাহলে এই যে আঘাতটা, এই আঘাতটা কিন্তু শুধুমাত্র গতিবেগের উপর ডিপেন্ড করে, আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে এই বস্তুটার মাস কতটা। সেকেন্ড, আর একটা খুব সহজ একটা উদাহরণ, যখন আমরা ক্রিকেট খেলি তখন দেখবেন যে একই বল, ধরুন যে যখন ক্রিকেট খেলছে একই বল যখন আসছে, যখন আমি ক্যাচ নেওয়ার চেষ্টা করি, ধরুন খুব স্পিডে একটা বল আসছে, আমি ধরুন ক্যাচ নেওয়ার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে সে রিবাউন্ড হয়ে চলে গেল। আবার একই বল একই স্পিডে আসছে, আমি ক্যাচ নিলাম এবং আমি খুব পেছনের দিকে নিয়ে আসলাম আমার হাতটাকে, তাতে কি জানো, আমি আমার গতিটাকে একটু কমিয়ে দিলাম, এই যে বলটা আসছে এই বলের গতিটাকে আমি একটু কমিয়ে দিলাম, এতে কি হলো, ক্যাচটা নিতে পারলাম। তাহলে বলের তো এখানে দুটোরই মাস সেম, কিন্তু দুটো ফেনোমেনা আলাদা, তার মানে দুটোর ইম্প্যাক্ট আলাদা আলাদা। তাহলে এই যে মোশনটা, মানে এই যে বলের মোশন বলুন আর এই যে উপর থেকে আমি যে রড ফেলে দিলাম, এই যে রডের মোশন বলুন, এই দুটোরই মোশনটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এর মাস এবং এর ভেলোসিটি। তাই বিজ্ঞানীরা কি করলেন, বিজ্ঞানীরা বললেন যে আমি একটা নতুন ইউনিট আবিষ্কার করবো, মানে ইউনিট তো নয়, একটা নতুন মেজারমেন্ট একটা বলবো, সেই মেজারমেন্টটা p হবে কি, মাস ইন্টু ভেলোসিটি। এই দুটো প্যারামিটার মিলে একটা সিঙ্গেল প্যারামিটার আমি পেলাম হচ্ছে মোমেন্টাম, যেটা হচ্ছে মাস এবং ভেলোসিটি। এর আপনাদের সকলের কাছে আমার কোশ্চেন থাকলো যে এই ইউনিট কি হবে। তো এই মাস ইন্টু ভেলোসিটি যখন হলো, এই মাস ইন্টু ভেলোসিটি অ্যাকচুয়ালি মেজার করছে যে আমি যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারছি, সেই ছুঁড়ে মারার সময় এর মধ্যে কতটা মোশন আছে, অ্যামাউন্ট অফ মোশন, এর যার মানে গতি বা জাড্য বা আপনি যেভাবেই বলুন, এই মোশনের বাংলা আমি মনে পড়ছে না, বাট অ্যামাউন্ট অফ মোশন কতটা সেটা মেজারমেন্ট করার টেকনিক কিন্তু আমার এই মোমেন্টাম। এবার আর একটা জাস্ট ছোট্ট জিনিস এখানে বলছি, দেখুন যখন আমি কোনো বস্তুকে ঘোরাই তখন এর ভেলোসিটি কিন্তু একই, প্রত্যেকটা জায়গায় ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটির ডাইরেকশন আমার, কারণ প্রত্যেকটাই ট্যানজেন্ট বরাবরের ডাইরেকশন। তাহলে যখন আমি
ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর যখন ডাইরেকশন আলাদা হচ্ছে তখন আলটিমেটলি কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এবং আমি কি বলেছি যে চেঞ্জিং মোমেন্টাম, তাহলে প্রত্যেকটা পয়েন্টের চেঞ্জিং মোমেন্টাম হচ্ছে, হ্যাঁ এর ভেলোসিটির মড ভ্যালু ম্যাগনিটিউড একই থাকছে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। যখনই এর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে তো ইট উইল ক্রিয়েট আ ফোর্স, দ্যাট ফোর্স ইজ অ্যাকচুয়ালি যে মোশনটাকে আমাকে রোটেশনালি মানে এই যে রাউন্ড অ্যাবাউট ফোর্স, এই ফোর্সের মধ্যে রাখতে বাধ্য করছে, যেটা অ্যাকচুয়ালি আমরা টেনশন বলি। তো যাই হোক, এটাই হচ্ছে মোরাললেস মোমেন্টামের একটা ওভারঅল আইডিয়া। আপনারা যদি আরো ডিটেলসে আলোচনা করেন তাহলে আরো ভালো পাবেন। তো ম্যাথামেটিক্যালি যখন আমরা বলার চেষ্টা করছি তখন আমরা বলছি কি ফোর্স যেটা দ্যাট শুড বি প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা, চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টাইমের উপরে। এটাকে তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করছি জিটি বাই ডিটি, এবং আমরা যদি কনস্ট্যান্টটাকে কে ইকুয়াল টু 1 ধরে নিই তাহলে ফোর্স শুড বি ইকুয়াল টু ডিপি বাই ডিটি, বা আপনি যদি ম্যাথামেটিক্যালি না বলেন তাহলে আপনি বলবেন যে ফোর্স ইকুয়াল টু মানে মোমেন্টামে চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। এবার দেখুন পি ইকুয়াল টু ভি, পি ইকুয়াল টু হচ্ছে আমাদের জন্য এম ভি, তাহলে ডেল ডেল টি ইকুয়াল টু এম ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয় তাহলে এটা হয়ে গেল ডিভি বাই ডিটি, দ্যাট মিনস অ্যাক্সিলারেশন ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ফোর্স শুড বি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটি হচ্ছে নিউটনের সেকেন্ড ল, যে ফোর্স ইকুয়াল টু মাস, যে এক্সটার্নাল ফোর্স আমি দিচ্ছি সেই ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করবে, তার মাস মানে বস্তুটা কতটা ভারী তার উপর ডিপেন্ড করে আমি তাতে অ্যাক্সিলারেশন জেনারেট। তাহলে এক্সটার্নাল ফোর্স অন এ বডি ইজ ইকুইভ্যালেন্ট টু মাস of that body into acceleration of that induced acceleration or the generated acceleration of that body. এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এর আজকে নিউটনের সেকেন্ড ল পর্যন্তই থাক। এরপরে ইম্পালস অফ ফোর্স এবং ইম্পালসিভ ফোর্স, দেন নিউটনের থার্ড ল, এগুলো আমরা আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সব থেকে বড় কথা, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।